সংবিধান। তা না হলে আপনি নির্বাচন এবং গণভোট একই দিনে দিলেন, এইটা আমার কোন সংবিধান পারমিট করে? কাজে এই বিষয়টা পরিষ্কার যে ইউনূস সংবিধানে দেশ চলছে, হটেবা উনি যে সিদ্ধান্ত নেন সেরকমই চলছে। এখন না, এখন ধরেন অনেকে তো বলছেন যে, আপনি যেহেতু সংবিধান নিয়ে বলছিলেন এই জন্য প্রশ্নটা আমার মাথায় আসলো, যে ধরেন আপনি তো 24 নির্বাচনকে বাতিল করেন নাই, মানে আপনি তো 24 নির্বাচনকে যেহেতু বাতিল করেন নাই, সেই হিসাবে তো নির্বাচন হওয়ার কথা 29-এ। মানে অনেকে এই জাতীয় প্রশ্ন কিন্তু রেজ করছে ইদানিং, যে আপনি কিসের কথা বলছেন। তো এখন এই যে আপনি মানে টোটাল প্রক্রিয়াটা কি হলো, যে জুলাই সনদ আপনি যেগুলো বলছেন যেগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এখন ইউনূস সংবিধান, মানে আমরা আসলে আছি কোথায়? মানে আমাদের মানে আমরা তো আসলে এইভাবে তো আর শেষ হতে দিতে পারি না। আমাদেরকে তো একটা সমাধানে আসতে হবে, গ্রহণযোগ্য সমাধানে। জুলাই বিপ্লবের চেতনার আলোকে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তো এখন মানে কোন জায়গায় আমরা আছি? এখন আপনি যেটা বলছেন এইটা কিন্তু এই সমাধান আমি দিয়েছিলাম যে এটাকে সমাধান করা যায়। কেউ কেউ বলেন খুব সহজ সরল সমীকরণ করে দেন, কি নির্বাচন হয়ে যাওয়ার পর সমস্ত কর্মকাণ্ড আমরা রেটিফাই করে দিব। আর এবার আপনি ওই পর্যন্ত যাবেন কিভাবে? আপনি তো পার্লামেন্ট পর্যন্ত যেতে হবে একটা বিধান নিয়ে, তারপরে না আপনি রেটিফাই করবেন। তাহলে তো বাংলাদেশ সংবিধান লাগবে না, অলওয়েজ নির্বাচন করে তারপর সংসদে ঢুকে বলবেন এই যে নির্বাচন হয়েছে এইভাবে, এটা বৈধতা দিলাম। আপনি পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার তো একটা প্রক্রিয়া লাগবে। আপনি একটা গাড়ি বন্ধ হয়ে আছে, সেই গাড়িটা যদি চালাইতে চান গাড়িটার ভিতরে ঢুকতে হবে, তারপরে গাড়ি স্টার্ট দিবেন, তারপরে চলবেন। আপনি তো সংবিধানে ঢুকতে পারতেছেন না। যেই মুহূর্তে সংবিধানে বলা ছিল না শেখ হাসিনা প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি হবে, আমার সংবিধানে কোথাও বলা আছে যে পালিয়ে গেলে কি হবে? পালিয়ে গেলে কি হবে বলা নাই। এখন আসেন, দা মোমেন্ট উনি পালিয়ে গেছেন, ঠিক ওই মুহূর্ত থেকে নির্বাচন সংক্রান্ত বিষয়টা ফুল স্টপ, একদম থেমে গেছে। ওখানে আর কিছু করার নাই। আপনি সে কারণে কিছু করার নাই বিধায় অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে চলছেন। যদি ইউনূস সাহেবকে বলা হয়তো যে ঠিক আছে ওনাকে আমরা বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলাম, তাহলে 29 সাল পর্যন্ত উনি থাকতেন, পরিষ্কার। আর যারা বলেন আপনি সংবিধান সংসদে গেলে ঠিক করে ফেলবেন, আচ্ছা ধরেন আপনি যখন নির্বাচনটা তফসিল ঘোষণা করবেন, এই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার সময় বলা হয় যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি তফসিল ঘোষণা করছি, বলে না? জি। হ্যাঁ, তাহলে এখন যদি উনি তফসিল ঘোষণা করেন, কোন তফসিল মতো কোন ইয়ে মোতাবেক করবেন? সংবিধানের অনুচ্ছেদ মোতাবেক যদি করতে যান কিভাবে ঘোষণা করবেন? মেয়াদ তো শেষ হয়ে গেছে বহু আগে। আপনি ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন ওই সংবিধান মোতাবেক কিভাবে দিবেন? এটার সমাধান আমি দিছিলাম আজকে থেকে 3-4 মাস যাবত বলে আসতেছি, কি যে জুলাই ঘোষণাপত্রটা আমরা করেছি এই যে গত 5ই আগস্টে, সেই জুলাই ঘোষণাপত্রটাকে একটু সংশোধন করলে হয়ে যায়। সেটা কি, যে এই সরকারের মেয়াদ, এই সরকারের নাম তো দিছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে উনি দায়িত্ব পালন করবেন, এবং এই সরকারের মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে 30শে জুন 2026 পর্যন্ত দেওয়া হইলো, এবং এই মেয়াদের মধ্যে উনি একটা নির্বাচন কমিশন গঠন করবেন এবং উনি একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের ক্ষমতা হস্তান্তর করবেন। এই সংশোধনীটিকে আনলে সেই সংসদ নির্বাচন করে সংসদ পর্যন্ত যাওয়াটা একটা বৈধতা লাভ করে। তারপরে থাকতো আপনার এই গণভোট, এই জুলাই সনদ, এই আপনি তো সেই জায়গাটা রাখেন নাই ভাই। এই গ্যাপটা আপনি কি দিয়ে কভার করবেন? আপনি দেখেন না এখনো করা যায়, এখনো করা যায়। খালি বলে যে আমরা সংসদে গিয়ে ঠিক করব। আমরা সংসদে যাচ্ছেন কিভাবে? যাওয়ার প্রক্রিয়াটাই তো অবৈধ। যাওয়ার প্রক্রিয়া অবৈধ, আপনি যেতেই পারতেছেন না। আপনি গায়ের জোরে যাচ্ছেন, একটা গোজামিল দিয়ে যাচ্ছেন। ভাই গোজামিল দিয়ে আপনি দেশে যান, একটা সংসদ যান, আপনি কি করবেন? যেমন এখন যেমন বলা হচ্ছে ইউনূস সাহেব কি সাংবিধানিক সরকার না, উনি অবৈধ, কেউ কেউ বলছেন। মানে উনি যেহেতু অবৈধ, ওনার ধাক্কা দিয়ে সারা রাজ্যে কি বসে গেলে সেটা বৈধ হবে? সেটাও তো বৈধ হবে না। ওনাকে দিয়ে তো তাহলে কাজটা বৈধ করে নিতে হবে। এখন আসেন, উনি এই যে গণভোট এবং সংসদ নির্বাচন একই দিলেন, এটার অর্থ কি হয়েছে? এটার ভ্যালু কি? এটা কি আছে? হ্যাঁ ধরেন জি বলেন। এই যে আমাদের ঐকমত্য কমিশন হলো, ঐকমত্য কমিশন বলছে যে তারা
দেশের সকল সংবিধান বিশেষজ্ঞ আইনজ্ঞদের সাথে 14-15টা সেশন মিটিং করেছেন, আইনগত দিক, সাংবিধানিক দিক এগুলো জানার জন্য, বোঝার জন্য। তো ঐকমত্য কমিশনের কার্যক্রমকে আপনি আসলে কিভাবে দেখেন? তারপর আমরা গণভোট প্রসঙ্গে যাচ্ছি, গণভোটের জাতীয় নির্বাচন। না, এই যে ঐক্যমত, এখানেই আমার ব্যথার জায়গাটা আমার এইখানে। ঐক্যমত্য কমিশনে যারা বসছেন, ইউনূস সরকার এটার প্রধান, উনি না বসলেও উনি প্রধান। আচ্ছা, উনি, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি যে উনি কোনো রাজনৈতিক ব্যক্তি না, এবং উনি যে চিন্তা ভাবনা করে বসছিলেন, উনি এয়ারপোর্টে বসে বলছিলেন বসার আগে, তোমরা যদি আমার কথা শোনো তাহলে আমি বসবো, আমি যা বলবো শুনতে হবে। আচ্ছা যাক, সেটা বলছিল ছাত্রদের উপস্থিতিতে। তারপরে যখন উনি এসে বসলেন, বসার পর ওনার ধারণা ছিল এই যে ওয়েস্টার্ন মেন্টালিটি নিয়ে আসছে, পশ্চিমা ব্লকের মতো বসবেন, সবাই বোধহয় সেই দেশের মানুষের মতো বসছেন। বসার পর আমার কাছে মনে হয়েছে হার্ডলি 1.5 মাস বা 2 মাস পার করার পর উনি বুঝে ফেলছেন যে না রে ভাই, এইটা কোশ্চিন কালেও কিছু হবে না, এবং ঐক্যমত্য কমিশনের কিছুই রেজাল্ট হবে না, আমার ধারণা এটা বুঝে ফেলছেন। অ্যাটলিস্ট বুঝে ফেলার পর উনি আর আলী রিয়াজ এই দুইজন হয়তো পর্দার আড়ালে প্ল্যান করছেন যে আমাদের কিছু টাইম ক্ষেপণ করতে হবে। এটা আমার ধারণা, বুঝছি, আই মে বি রং। এই টাইমটা আমাদের ক্ষেপণ করতে হবে, কারণ আমরা নর্মালি যেটা মনে করি যে অফকোর্স উনি যে আসছেন এখানে, ওনার কিছু এজেন্ডা হয়তো ছিল, আমি জানি না, আমার ধারণা। কারণ একটা মানুষ যখন দায়িত্ব নেন এরকম বয়সে, তখন নিশ্চয়ই তার কিছু হিসাব নিকাশ থাকতে পারে। কি তার হিসাব নিকাশ, এবং সেই হিসাব নিকাশটার জন্য কিছু টাইম দরকার। আমার কাছে মনে হয় প্রথম 2 মাস, 1.5-2 মাস পর যখন বুঝলেন ঐক্যমত্য কিছু হবে না, আই এম শিওর এন্ড উই আর শিওর, তখন আমার কাছে মনে হয় একটা টাইম কিলিং এর পথ বেছে নিছেন। এখন প্রশ্ন হচ্ছে যে, তাদের কথা আমি বললাম, তারা এই দেশের কালচার বোঝে না, তারা বাইরে ছিল, এবং তারা এই দেশের রাজনীতি বুঝে না, এনজিও সরকার, এবং উনি ওনার স্বার্থ দেখতেছেন, আমি সব একমত হয়ে গেলাম। কিন্তু আমরা যারা বসছিলাম ওখানে, রাজনৈতিক পার্টটা, রাজনৈতিক দলের যে অংশটা, তারা যদি না বোঝেন যে ওনারা টাইম ক্ষেপণ করতেছেন, কিংবা সময়ের ব্যবধান হিসেবে বলছেন ওনারা প্রতারিত করলেন, সেটা তখন বুঝলেন না যে ওনারা প্রতারিত করতে পারেন, এটা কি রাজনৈতিক অদক্ষতা নয়? আপনি যদি আপনার রাজনৈতিক প্রজ্ঞা বা ম্যাচুরিটি দেখাইতে পারতেন, তাইলে তো ইউনূস সাহেব এতটুকু যেতে পারতো না। এবং ইউনূস সাহেব যে এইটুক যেতে পারলো, তাতে আমার কাছে টু সাম এক্সটেন্ট মনে হয় আমার দেশের রাজনীতিবিদরা তাকে গত 2 বছর, মানে 6 মাসের মধ্যে যে রাজনৈতিক শিক্ষাটা দিচ্ছেন, তার থেকে কিন্তু আজকে 15 মাস পার করছেন, এবং ফেব্রুয়ারি পর্যন্ত যাবেন। অর্থাৎ ওনাকে রাজনীতিবিদ বানানো হয়েছে। কেন বললাম, আমাদের দেশের যে পরীক্ষিত যে রাজনৈতিক দল দুটো, অতীতের যে 2টা বা 3টার কথা যদি আমি বলি, তারা প্রত্যেকেই যেভাবেই যা ক্ষমতায় যাওয়ার পর প্রশাসনকে কিন্তু যে যার মতো করে ব্যবহার করে আপনি প্রশাসনিক প্রেসার দিয়ে এই দেশে তারা টিকে রয়েছে। কিন্তু ব্যতিক্রম ইউনূস সাহেব 2 বছর টিকে থাকলেন, তার সাথে না ছিল পলিটিশিয়ানদের কোঅপারেশন, না ছিল প্রশাসনিক কোঅপারেশন। তারপরে কিন্তু তিনি আজকে 15-16 মাস যাবত সার্ভাইভ করছেন। তার মানে রাজনীতি বোঝাটা একটা বিশাল ব্যাপার। রাজনীতি করে সার্ভাইভ করা আর ক্ষমতায় গিয়া প্রশাসন দিয়ে রাজনীতি করা কিন্তু এক নয়। আমরা কিন্তু যত কথাই বলি, বিগত 16 বছরে যে সরকারটা ছিল, কোনো রাজনীতিবিদ ছিলেন না, ক্ষমতায় বসে প্রশাসন দিয়ে টর্চার করে উনি ক্ষমতায় ছিলেন। অর্থাৎ প্রশাসনের 14-15 লক্ষ লোক ছিল ওই সরকারের জনগণ, আর তিনি ছিলেন সরকার। অর্থাৎ ওই সরকারটাকে যদি আপনি টানেন, 16 বছরের সরকারটা, সে ছিল বাংলাদেশে, ওই 16 লক্ষ লোক ছিল বাংলাদেশের জন্য ইসরায়েল, আর বাকি 18 কোটি লোক ছিল ফিলিস্তিন। এবং সেই কায়দায় দীর্ঘ 16 বছর রাজত্ব করে গেছেন। এবং আমরা রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল, তারা নো ডাউট অ্যাবাউট ইট, প্রত্যেকটা রাজনৈতিক দলই জনগণের উপরে প্রশাসনিক, বিচারিক টর্চার করে।